প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকভাবে সমাস নিয়ে আলোচনার আজকে তৃতীয় পর্ব। বিগত দুই পর্বে আমরা যা যা আলোচনা করেছিলাম তা একটু জেনে নেব। তার আগে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়। আমি পঙ্কজ কান্তি গোপ, সহকারী শিক্ষক, পটিজুরি এসসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। আজকে আমরা পড়াবো সমাসের তৃতীয় পর্ব। বিগত দুই পর্বে আমরা সমাস নিয়ে, সমাসের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবার এক ঝলক জেনে নেব। আমরা বিগত দুই পর্বে আলোচনা করেছিলাম সমাসের সংজ্ঞা। আমরা জেনেছিলাম সমাসের 5টা প্রতীতি আছে: ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ এবং সমসমান পদ। এই 5টি প্রতীতির সম্পূর্ণ ব্যাখ্যা আমরা জেনেছিলাম, উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলাম। এবং আমরা জেনেছিলাম যে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে 4 ভাগে বিভক্ত করা হয়। যদি উভয় পদ প্রধান হয় তাহলে দ্বন্দ্ব সমাস বলে। পূর্বপদ যদি প্রধান হয় তাকে আমরা বলবো অব্যয়ীভাব, এবং কোনো পদই যদি প্রধান না হয় তাহলে আমরা বলবো বহুব্রীহি সমাস। একটি হলো কর্মধারয় সমাস, আরেকটি হলো দ্বিগু সমাস। ব্যাস বাক্য দিয়ে সমাস চেনার একটি উপায় আমি স্যারের একটি কবিতা তুলে দিয়েছিলাম, এবং আমরা বিগত যে ক্লাসটি ছিল, দ্বিতীয় পর্বের যে ক্লাসটি, সেটি দিয়ে আমরা আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে। তো বন্ধুরা, এবার আসো আমরা দ্বিগু সমাস সম্পর্কে জানব। আমরা সমাসের আজকে তৃতীয় পর্ব। দুটি পর্ব যারা দেখা হয়নি, আমি অনুরোধ জানাবো যে দুটি পর্ব দেখে নেওয়ার জন্য। আমাদের পেজে আছে, এছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এটিতেও পাওয়া যাবে বাকি দুটি সমাসের আলোচনা। তো দ্বিগু সমাস কাকে বলে আমরা যদি জানি, তাহলে আমরা যে সমাসের পূর্বপদ আমরা সংখ্যাবাচক হয়, আমরা সংজ্ঞায় যদি যাই, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস বলে। আচ্ছা, আমরা এর বাইরে কয়েকটি উদাহরণ দিতে চাই। দ্বিগু সমাসে আমরা কি কি জানি? পরপদ প্রধান হয়, পরপদ প্রধান হবে, আর শুরুতে সংখ্যা থাকবে। শুরুতে কি হবে? সংখ্যা থাকবে। 3 নাম্বার। আরেকটি হয় ব্যাস বাক্যে সমাহার শব্দ ব্যবহৃত হবে। তাহলে আমরা এটাকে লিখব ব্যাস বাক্যে সমাহার হয়। পরে আমরা উদাহরণ দিলে হয়, বুঝবে। আর হলো সংখ্যাবাচক সমস্ত পদটি বিশেষ্য হয়। সমস্ত পদটি বিশেষ্য হয়। আরো কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমরা জানি। সংখ্যাবাচক শব্দ বিশেষ্য হয়, এবং আকারান্ত হলে কি হয়? ইকারান্ত বা অকারান্ত হলে ইকারান্ত বা আকারান্ত হয়। এগুলো আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা দুই একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। ধরো শতাব্দী, তাহলে কি হবে?
শত অব্দের সমাহার। লক্ষ্য করো, অব্দ মানে বছর, শতাব্দী। তাহলে আমরা কি জানলাম? শতাব্দী। দেখো, আমরা আগে শত অব্দের সমাহার সমান শতাব্দী, আমরা এদিকে লিখি, বুঝতে সুবিধা হবে। তাহলে শতাব্দী, দেখো এখানে শতাব্দী মানে কি, কোনটাকে বোঝানো হয়েছে? শত যুগ অব্দ, যদি আমরা এটাকে ভাঙ্গি তাহলে এখানে বছরকে বোঝানো হয়েছে। তাহলে কি হলো? পরপদের অর্থ প্রধান হলো। 2, শুরুতে সংখ্যাবাচক হয়, শত সংখ্যাবাচক। ব্যাস বাক্যে সমাহার হয়, শত অব্দের সমাহার, এবং সমস্ত পদটি হয়ে যায় বিশেষ্য। আমরা পেলাম শতাব্দী কিন্তু একটা বিশেষ্য। এরকম অসংখ্য উদাহরণ আছে, এবং সমাসের মধ্যে দ্বিগু তুলনামূলক সহজ একটি সমাস। আমরা অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা যদি একটু আলোচনা করি তাহলে তোমরা বিষয়টা আরো স্পষ্ট হবে তোমাদের কাছে। যেমন পঞ্চনদ, তাহলে পঞ্চ নদীর সমাহার। ত্রিপদী, তাহলে কি হবে? ত্রিপদী, 3 পদের সমাহার। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। ষড়ঋতু, 6টি ঋতুর বা ষড়ঋতু সমাহার। খুব সহজে ব্যাস বাক্য দিয়ে আমরা দ্বিগু সমাসকে চিহ্নিত করতে পারি। অনেকগুলো উদাহরণ আছে, নবরত্ন, পশরী, 13 নদী, 13 নদীর সমাহার। 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। তাহলে আমরা দ্বিগু সমাস নিয়ে আমার মনে হয় খুব বেশি একটি আলোচনা থাকার কথা না, বা না বুঝারও কথা না। আমরা এখন যে সমাসটি নিয়ে আলোচনা করব, এই সমাসটি একটু অনেক সময় তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, বুঝতে অসুবিধা হয়। তো আমরা আসো এখন পরবর্তী সমাসটা নিয়ে আলোচনা করি। গুরুত্বপূর্ণ একটি সমাস, সেটি হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটার সংজ্ঞাটা যদি আমরা দেখি, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, এখানে একটা জিনিস লিখে রাখো, সংজ্ঞার চেয়ে বেশি প্রয়োজন হলো এই জিনিসটুকু জানা। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, একটু খেয়াল রাখবে। আমরা বিশেষণ দিলাম, আর কি হয়? বিশেষণ বা বিশেষ্য, তার সাথে যদি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন হয় তাহলে হয়ে যায় বিশেষ্য। কথাটা একটু বুঝতে অসুবিধা হলেও আমরা যখন উদাহরণ দিব তখন বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি জানলাম? হয় বিশেষণ হবে, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যদি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ঘটে তখন কি হয়? হয়ে যায় বিশেষ্য। আমরা উদাহরণ দিতে পারি। নীল যে পদ্ম, হয়ে গেল নীল পদ্ম। লক্ষ্য করো বন্ধুরা, নীল বিশেষণ, পদ্ম কি? বিশেষ্য। নীল যে পদ্ম হয়ে গেল নীল পদ্ম। নীল পদ্ম মানে কিন্তু নীল রঙের পদ্ম, মানে পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে। সুতরাং এটাও কিন্তু একটা বিশেষ্য। তাহলে আমরা সূত্র কি পেলাম? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, তার মানে তার সাথে যদি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্নের সম্মিলন ঘটে তখন হয়ে যায় বিশেষ্য। একটু উদাহরণ আমরা দেখলাম। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, সব ক্ষেত্রেই কি এই নিয়মটা খাটে? না, সব সময় খাটেও না। কয়েকটি সাধারণ নিয়ম তোমাদের বইয়ের উল্লেখ করা আছে। তোমরা যদি 63 পৃষ্ঠাটা তোমাদের বইয়ের দেখো তাহলে পাবে। এখানে কিন্তু আরো কিছু ব্যতিক্রম কয়েকটি ব্যাপার আছে, এগুলো খুব কয়েকটি, খুব বেশি না। যেমন বিশেষণ বা বিশেষণ যোগ করলেও কিন্তু বিশেষ্য হয় অনেক সময়। ব্যতিক্রম কয়েকটি আছে, বা এগুলোকে বলা হয়, আমরা বলবো সাধারণ নিয়ম। তো আমরা এতক্ষণ দেখিয়েছিলাম বিশেষণ প্লাস বিশেষ্য। এখন আমরা দেখব বিশেষণ যোগ বিশেষণ মিলে হয়ে যায় বিশেষ্য। আবার আরেকটা হতে পারে বিশেষ্য বা বিশেষ্য মিলেও হতে পারে বিশেষ্য প্লাস বিশেষ্য
মিলেও হতে পারে বিশেষ্য। তার মানে হলো যেভাবেই মিলুক না কেন সমস্ত পদটা সবসময় কি হবে, বিশেষ্য হবে। আমরা কয়েকটি উদাহরণ দিই। যেমন এটার যদি উদাহরণটা আমরা এভাবে দিই তাহলে হবে যেমন চালাক চতুর। আমরা যদি এইভাবে আনি চালাক চতুর, তো চালাক চতুর কি দেখো, চালাকও কিন্তু বিশেষণ আবার চতুরও বিশেষণ, মিলে হয়ে গেল চালাক চতুর। তো এখানে তাহলে যখন চালাক চতুর হয়ে গেল তখন সেটি হয়ে গেল আবার বিশেষ্য। আচ্ছা, এটির উদাহরণ দিতে পারি আমরা। এখানে কি দেখেছি আমরা, চালাক চতুর। আচ্ছা, যিনি চালাক তিনি চতুর, চালাক চতুর। তারপরে আবার যেমন ধরো জজ সাহেব, তাহলে কি, যিনি জজ তিনি সাহেব। তো এখানে জজও বিশেষ্য, সাহেবও বিশেষ্য, আবার হয়ে গেল বিশেষ্য। যখন সমস্ত পদে গেল তখনও বিশেষ্য হয়, যিনি জজ তিনি। তো এইগুলো হলো কিছু সাধারণ নিয়ম কর্মধারয় সমাসের। আবার আরেকটি হতে পারে, মানে এখানে দেখো একই বস্তু বা একই মানে ব্যক্তি বোঝাবে, এগুলো সাধারণ নিয়ম। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমরা এখন যাব। এতক্ষণ আমরা কয়েকটি সাধারণ নিয়ম দেখালাম, তবে যেভাবেই সমাস হোক না কেন সমস্ত পদটা বিশেষ্য হয়ে যায়। সহজে চেনার কিছু উপায় হলো, আমরা চেনার উপায়, আমরা কর্মধারয় সমাসটা আমরা কি করব, যখন আমরা বেশ বাক্য করব তখন আমরা কি করব, বেশ বাক্যে বাক্যে সে, যিনি, তিনি, যা তা সর্বনামগুলো কি হয়, ব্যবহৃত হয়, সর্বনামগুলো থাকে। যখন আমরা ব্যাস বাক্য করব তখন দেখবে যেগুলো প্রতিনিয়তই আমরা ব্যবহার করছি। এখন আসো সমাসের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কর্মধারয়ে সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাসটাকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো মধ্যপদলুপী, আরেকটি হলো উপমান, আরেকটি হলো উপমিত, আরেকটি হলো রূপক। আচ্ছা, এখন আমরা কর্মধারয় সমাসের 4 প্রকারের হতে পারে, মধ্যপদলুপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয়। আমরা কয়েকটি উদাহরণ দিই। সাহিত্য সভা, এখানে দিলাম অরুণ রাঙ্গা, এখানে দিলাম সিংহ পুরুষ, এখানে দিলাম আমরা ক্রোধানল। আচ্ছা, লক্ষ্য করো একটা জিনিস, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হয়, সাহিত্য বিষয়ক সভা। অরুণ রাঙ্গাকে যদি আমরা ব্যাস বাক্য করি, অরুণের নে রাঙ্গা। যদি সিংহ পুরুষকে ব্যাস বাক্য করি তাহলে
পুরুষ সিংহের ন্যায়। ক্রোধানলকে যদি আমরা ব্যাস বাক্য করি, ক্রোধ রূপ অনল। আচ্ছা, এখন খুব সহজে তোমরা চিনতে পারবে যদি আমরা যে টেকনিকটা তোমাদেরকে দেখাবো। যদি আমরা সাহিত্য বিষয়ক সভার ক্ষেত্রে একটু যাই, তাহলে দেখো এখানে সমস্ত পদ, এটা হলো ব্যাস বাক্য, এটি ব্যাস বাক্য, এটি ব্যাস বাক্য, এটি ব্যাস বাক্য। সাহিত্য সভায় কি হলো, বিষয়কটা লোপ পেয়ে গেল, মধ্যের পদটা লোপ পেয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় মধ্য পদলুপী কর্মধারয়। স্পষ্ট? আমরা যদি আরো দু একটি উদাহরণ দিই, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, চিহ্নিতটা বাদ। যদি আমরা স্মৃতিসৌধ বলি, স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে বাদ। তাহলে মধ্য পদ যদি লোপ পায় তাহলে এটাকে বলবো আমরা মধ্যপদলুপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়ের ক্ষেত্রে একটা জিনিস তোমরা একটু কল্পনা করো। প্রথমটা চেনার কাজ হলো, যদি ব্যাস বাক্য করার সময় উপমানের ক্ষেত্রে নেটা মাঝে থাকে, অরুণের নে রাঙ্গা, আর উপমিত করার ক্ষেত্রে নেটা শেষে থাকে, পুরুষ সিংহের ন্যায়। তাহলে ব্যাস বাক্যের ন্যায় দ্বারা কিন্তু উপমান এবং উপমিত চেনা যায়। এখন আসো আমরা, আর রূপকের ক্ষেত্রে রূপ ব্যাস বাক্য করলে সবগুলোতে রূপ কল্পনা করা হয়। ক্রোধ রূপ অনল, আমরা যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, তারপরে যে মন মাছি, মন রূপ মাছি। আচ্ছা, এখন তাহলে এখানে কি জানলাম, মাঝের পদ লোপ পায়, উপমানে জানলাম নে মাঝে থাকে, উপমিতে জানলাম নে শেষে থাকে, আর রূপকে রূপ কল্পনা করা হয়। আরেকটি সহজ উপায় হলো, তোমাদের একটু কল্পনা করো তো, এখানে অরুণ রাঙ্গা, অরুণ মানে সূর্য, সূর্যটা কল্পনা করা যায়, দেখা যায়, পসিবল, মানে দৃশ্যমান, এখানে সম্ভব, এটাকে সূর্য দেখা যায়, এটাকে পসিবল। যদি আমরা লিখি আই, মানে যতটাই পাবে উপমানে, যেমন ধরো ভ্রমর কৃষ্ণকেশ, তাহলে ভ্রমরটাকে দেখা যায়, সাধারণ একটা গুণ আছে। তুষার শুভ্র, তুষারটা রংটা দেখি আমরা, দেখা যায়। ঘনশ্যাম, তারপরে কুসুম কোমল, কাজল কালো, কাজলের রং কিন্তু আমরা দেখি, পসিবল, মানে এগুলোকে সম্ভবপর দেখা যায়। তো এই ক্ষেত্রে যদি পসিবল থাকে এবং সাধারণ একটা গুণ থাকে, এখানে অরুণের, অরুণ রাঙ্গা, অরুণের একটা গুণ থাকে, তখন আমরা এটাকে বলবো উপমান। আচ্ছা, এখন পরেরটায় দেখো, পুরুষ সিংহের ন্যায়। আসলে কি পুরুষ সিংহের ন্যায় হতে পারে? পুরুষের শক্তি কি আসলে সিংহের মতো হবে? এটা কিন্তু পসিবল নয়, এটাকে বলবো আমরা ইম্পসিবল। ইম্পসিবল যদি হয়, এবং এখানে যদি সাধারণ কোনো গুণ না থাকে, তখন কি হয়, তখন তাকে বলবো আমরা উপমিত। যেমন ধরো, আমি কয়েকটি উদাহরণ দিই। কথামৃত, কথা, কথামৃত, পাদপদ্ম, তারপরে অধর পল্লব, চরণ কমল, এগুলো কিন্তু ন্যায় বলা হয়, কিন্তু এগুলো ইম্পসিবল, পুরুষ সিংহের ন্যায় হতে পারে না। কিংবা পাদ, পাদ মানে মানে পা, পাদ পদ্মের ন্যায়, আসলে কি পা পদ্মের ন্যায় হয়? হয় না, এটা ইম্পসিবল। কিন্তু এই জাতীয় যখন হবে তখন অধর পল্লব, অধর পল্লবের ন্যায়, আসলে কি অধর পল্লবের ন্যায় হয়? পাতার মতো হয় না, এগুলো ইম্পসিবল। যদি ইম্পসিবল হয় আর ন্যায় যদি শেষে থাকে ব্যাস বাক্যের, তখন তাকে বলবো উপমিত। আর রূপকটা খুব সহজ, যেমন রূপ কল্পনা হয়, ব্যাস বাক্য দিয়ে চেনা যায়। বিষাদ সিন্ধু, মন মাছি,
সংসার সাগর, সংসার তো আসলে সাগরের মতো হয় না। তাহলে এখানে কি জানবো, এখানেও কিন্তু একটা জিনিস বোঝা যায় যে এখানেও কিন্তু ইম্পসিবল হয়, ইম্পসিবল হবে। আবার এখানে অদৃশ্য, এখানে কি থাকে, সাধারণ একটা গুণ থাকে, উপমানে সাধারণ গুণ থাকে, সাধারণ গুণ থাকে। আর এখানে সাধারণ গুণ থাকে না, থাকে না। আর এখানে কি হয়, ইম্পসিবল এবং এটা অদৃশ্য। আচ্ছা, ক্রুধানল, ক্রুদ্রূপ অনল, এখানে কি অনল আগুন আসলে কি দেখা যায় না, এটা কল্পনা করা হয়। বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু আসলে এটা কল্পনা করার মতো বিষয়, অদৃশ্য একটা বিষয়, এবং এটা ইম্পসিবল যদি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো রূপক। তাহলে আমরা যদি একটু পিছনে যাই, আবার কর্মধারা সমাসকে চার ভাগে ভাগ করা হয়, মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক। মধ্যের পদ যদি ব্যাস বাক্য করার পরে যখন আমরা সমস্ত পদ করব, মধ্যের পদটা যদি লুপ পায় তাহলে তাকে বলবো আমরা মধ্যপদলোপী। যদি সাধারণ গুণ থাকে এবং এটাকে পসিবল হয় আর ব্যাস বাক্য করার পরে মানে ন্যায়টা মাঝে থাকে তখন তাকে বলবো উপমান। আর যদি ব্যাস বাক্য করার পরে ন্যায়টা শেষে থাকে, আর যদি এটা ইম্পসিবল হয় এবং সাধারণ কোনো গুণ না থাকে তাকে উপমিত বলবো। আর রূপক হলো ইম্পসিবল এবং অদৃশ্য যদি হয়। আর যদি রূপ কল্পনা করা হবে ব্যাস বাক্য করার সময়, এই ক্ষেত্রে বলবো আমরা রূপক কর্মধারয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে আজকে যে দুটি সমাস নিয়ে আলোচনা করলাম, দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস, এই দুটি সমাস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা পরবর্তী ক্লাসে আরও যে সমাসগুলো আছে, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবগুলো পর্বে আমাদের সাথে থাকবে। তোমরা, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।